হ্যালো হ্যালো হ্যালো, আমি একটু সাউন্ডটা চেক করে নিব প্রথমে। একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এই গুরুত্বপূর্ণ ক্লাসের আগে সাউন্ড চেক না করলে হয়? তোমরা নাকি বাংলা পারো না ভাই, বাংলা নিয়ে নাকি পোলাপানের টেনশন। পড়াইতে আসছিলাম ফিজিক্স, ঠিক আছে, ব্যাচের পোলাপান বলার নাকি বাংলা পারে না। দাঁড়াও, সাউন্ডটা চেক করতে দাও, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, একদম বিন্দাস। যাই হোক, আমরা আসলে হালা মাদ্রিদ বলে ক্লাসটা শুরু করতেছি গাইজ। আজকে আমরা এইচএসসি পরীক্ষার জন্য, আসন্ন এইচএসসি পরীক্ষায় যে 26 তারিখে তোমাদের পরীক্ষা, বাংলা দিয়ে তোমাদের পরীক্ষা শুরু। বাংলা নাকি তোমরা পারো না, কোন কোন চ্যাপ্টার পড়া লাগবে, কিভাবে কি করা লাগবে, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, এগুলো নাকি তোমরা বুঝতে পারো না। তার জন্য আমি তো আছি, তাই না? এরকম বাংলা নিয়ে গবেষণা মোটামুটি 7-8 বছর ধরে করে আসতেছি। এরকম একটা সাজেশন ক্লাস নাও, মনে করো ঘুম থেকে উঠে সকালে এরকম প্রতিদিন একটা করে সাজেশন ক্লাস নিতে পারি বাংলার উপর, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা আসলে একটু গবেষণা করব যে বাংলায় বিগত বছর থেকে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি আসছে এবং এই বছর কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তো যারা কোনোদিন বাংলা পড়ো নাই, হাতে সময় অল্প, কোন কোন চ্যাপ্টার পড়বা বুঝতেছো না, এই ক্লাসটা আসলে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটা করলেই তুমি বুঝে যাবা কোন কোন চ্যাপ্টার তোমার এই 26 তারিখের পরীক্ষার জন্য অবশ্যই পড়ে যাওয়া উচিত, কারণ এগুলা থেকে প্রশ্ন আসবে। এবং হাতে যেহেতু সময় কম, সো আমরা আসলে দেরি করব না, খুব বেশি অযথা কথা বলবো না। এবং তোমরা অনেক হয়তো ভাবছিলা যে আমি মজা করতেছি না, মজা করে ক্লাস নিব। ভাই, আমি বসে বসে এতক্ষণ স্লাইড বানাইছি এই ক্লাসের জন্য। প্রথমে আমাদের আজকে 26-এর সেকেন্ড পেপার ব্যাচে ক্লাস আছে, ওইটা স্লাইড বানানো শেষ করছি। তারপর তোদের জন্য এই বাংলা সাজেশন ক্লাসের স্লাইড বানাইছি। ওকে, তাহলে আমরা এখন আর দেরি করবো না, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। 30 মিনিটের মধ্যে হোপফুলি প্যাক আপ করে ফেলতে পারবো। এবং এই 30 মিনিটের ক্লাস করার পর তুমি আসলে বুঝতে পারবা কোন কোন চ্যাপ্টার তোমার পড়ে যাওয়া উচিত বাংলা পরীক্ষায়। লেটস গো। প্রথমত আমরা একটা বিখ্যাত উক্তি দিয়ে শুরু করব। সবার কাছে যা পাই না আপনি তা দেবেন কেন? কেন আমি তোমাদেরকে এটা দিচ্ছি? কারণ আমি আমার ছোট ভাই বোনগুলোকে তো আসলে খুবই ভালোবাসি। তোমাদের ভালোবেসে আমি বাংলা সাজেশন ক্লাসটা তোমাদের উদ্দেশ্যে নিবেদন করতেছি। ওকে, প্রথমে আমরা একটু কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশনটা দেখে নিব যে আসলে বাংলায় কোন কোন পার্ট থেকে কয়টা প্রশ্ন আসে এবং কোথা থেকে তোমার কি কি অ্যান্সার করা লাগবে। আমি যদি বলি, এখানে আসলে পার্ট আছে 4টা। কয়টা পার্ট আছে? 4টা। একটা হচ্ছে গদ্য। গদ্য আছে কয়টা বলো? গদ্য আছে হচ্ছে 6টা, তাই না? তারপর কি আছে? তারপর আছে হচ্ছে পদ্য। পদ্য আছে কয়টা? 4টা। বানান ভুল হলে কিচ্ছু করার নাই, 4টা না, পদ্য আছে 6টা। ঠিক আছে, বানান ভুল হইলে কিচ্ছু করার নাই, এগুলো কিন্তু ধরবা না। ওকে, তারপর আছে হচ্ছে উপন্যাস। কি আছে? উপন্যাস। একটাই উপন্যাস আছে আমাদের, সেটা হচ্ছে লাল সালু। এবং আছে হচ্ছে একটা নাটক। কি আছে? একটা নাটক, সেটার নাম কি বলতো? সিরাজউদ্দৌলা। এখন কই থেকে কয়টা প্রশ্ন আসবে? গদ্য থেকে প্রশ্ন আসবে হচ্ছে 4টা। কয়টা প্রশ্ন আসবে? 4টা প্রশ্ন, 4 কোয়েশ্চেনস, ঠিক আছে। পদ্য থেকে কয়টা প্রশ্ন আসবে? পদ্য থেকেও কি 4টা আসবে? না, পদ্য থেকে আসবে হচ্ছে 3টা প্রশ্ন। কয়টা? 3টা প্রশ্ন। দেন উপন্যাস, উপন্যাস থেকে আসবে হচ্ছে 2টা প্রশ্ন। তার মানে লাল সালু যার ভালো মতো পড়া আছে সে কিন্তু 2টা প্রশ্ন পেয়ে গেছো। এবং ফাইনালি যেটা নাটক সিরাজউদ্দৌলা, এখান থেকেও প্রশ্ন আসবে কয়টা বলেন তো? এখান থেকেও প্রশ্ন আসবে হচ্ছে 2টা প্রশ্ন। ওকে ভাইয়া, কই থেকে কয়টা প্রশ্ন আসবে সেটা তো বুঝলাম, কই থেকে অ্যান্সার করা লাগবে কয়টা এটাও কি একটু বলে দিবেন ভাইয়া? অবশ্যই, জাতির খাতির এগুলো একবার কেন 1000বার বলা যাইতে পারে। গদ্য থেকে যে 4টা প্রশ্ন আসবে তার মধ্যে 2টা তোমার অ্যান্সার করতেই হবে, 2টা মাস্ট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? অ্যান্সার করতে হবে কয়টা? 2টা মাস্ট। ওকে, পদ্য থেকে যে 3টা প্রশ্ন আসবে তার মধ্যে থেকে 2টা তোমার মাস্ট অ্যান্সার করতে হবে, ঠিক আছে? উপন্যাস থেকে যে 2টা প্রশ্ন আসবে তার মধ্যে থেকে একটা তোমার অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে হবে। এবং নাটক থেকে যে 2টা প্রশ্ন আসবে সেখান থেকেও তোমার একটা প্রশ্ন অবশ্যই অ্যান্সার করতে হবে। কয়টা হইল? গদ্য থেকে 2টা, পদ্য থেকে 2টা এবং উপন্যাস আর নাটক থেকে একটা একটা। এই 6টা আপনার অ্যান্সার করতেই হবে। এর বাইরেও আরো একটা সিকিউ আছে, সেই সিকিউ আপনি যে কোনো জায়গা থেকে অ্যান্সার করতে পারেন। আপনি চাইলে গদ্য থেকে আরো একটা সিকিউ অ্যান্সার করতে পারেন, চাইলে পদ্য থেকে আর একটা অ্যান্সার করতে পারেন, চাইলে উপন্যাস থেকে আর একটা অ্যান্সার করতে পারেন, চাইলে নাটক থেকেও আর একটা অ্যান্সার করতে পারেন। আমার সাজেশন হচ্ছে উপন্যাস বা নাটক যে কোনো একটা খুব ভালো মতো পড়ো, সেখান থেকে তুমি 2টা অ্যান্সার করে দিয়ে আসো, কারণ ওখানে একটা জিনিসই, সেখান থেকেই 2টা প্রশ্ন আসবে এবং খুব সহজে অ্যান্সার করে আসতে পারবা। তাইলেই হচ্ছে 7টা কোয়েশ্চেন তুমি পরীক্ষায় লিখে আসতে পারতেছো। ওকে, তাহলে আর একটা বার, আমাদের গদ্য থেকে প্রশ্ন আসবে
4টা, তার মধ্যে 2টা অ্যান্সার করতেই হবে। পদ্ম থেকে কোয়েশ্চেন আসবে 3টা, তার মধ্যে থেকেও 2টা অবশ্যই অ্যান্সার করা লাগবে। উপন্যাস আর নাটক থেকে 2টা করে প্রশ্ন আসবে এবং এগুলা থেকে একটা করে প্রশ্ন আপনার অবশ্যই উত্তর করতেই হবে। ঠিক আছে, গেল। তাহলে এতটুকু নিয়ে কনফিউশন নেই। এবং আরেকটা যে কোয়েশ্চেন, সেটা আপনি যে কোনো সেকশন থেকে অ্যান্সার করতে পারেন। চাইলে আপনি গদ্য থেকেও অ্যান্সার করতে পারেন, পদ্য থেকেও অ্যান্সার করতে পারেন, উপন্যাস বা নাটক থেকেও করতে পারেন। ইটস আপ টু ইউ। তো মানে টোটাল অ্যান্সার করা লাগবে হচ্ছে 7টা। ঠিক আছে, টোটাল অ্যান্সার করতে হবে কয়টা? 7টা। ঠিক আছে ভাই। এখন আমি এই যে 4টা প্রশ্ন আসবে গদ্য থেকে, গদ্য তো আছে ভাইয়া 6টা, কোন 4টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? পদ্য আছে 6টা, কোন 3টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? উপন্যাস আর নাটকের মধ্যে ইম্পর্টেন্ট কিছু নাই, পুরোটাই তোমার পড়া লাগবে। বাট গদ্য পদ্যর মধ্যে থেকে কিন্তু সাজেশন চাইলে দেওয়া সম্ভব। সো আমরা এখন এটাই দেখবো যে কোন কোন গদ্যগুলো আপনি অবশ্যই বাদ দিয়ে যাবেন না, অবশ্যই আপনার পড়ে যাওয়া লাগবে এবং কেন সেটাও বলে দিব। তাহলে আসো আমরা প্রথমে যাব হচ্ছে একটু গদ্যের সাজেশনে। ও মাই গড ভাই, এগুলো আমি বসে বসে বানাইছি। ওকে, প্রথম কথা, আসো আমরা আসলে 3টা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে 5 স্টার ক্যাটাগরি, আর একটা হচ্ছে 4 স্টার ক্যাটাগরি, আর একটা হচ্ছে 3 স্টার ক্যাটাগরি। ওকে, সো প্রথমে যদি আমি 5 স্টার ক্যাটাগরিতে আসি, ভাই অপরিচিতা, আয় হায়, এখান থেকে প্রশ্ন আসবে। তুমি ধরে রাখো মোটামুটি বোর্ড কয়টা, 8টা না 9টা বোর্ড, যাই হোক, মোটামুটি 4 থেকে 5টা বোর্ডে অপরিচিতা থেকে প্রশ্ন আসবেই, তুমি মোটামুটি কনফার্ম থাকতে পারো। এবং আমার মনে হয় না এমন কোনো স্টুডেন্ট আসো যে কিনা অপরিচিতা পড়ে নাই। চ্যাপ্টারটা খুবই সহজ এবং খুব ইজিলি বোঝাও যায় এবং এখানে কোনো কঠিন ভাষা আসলে নাই। সো অপরিচিতা তোমার অবশ্যই পড়ে যাওয়া লাগবে, এখান থেকে তুমি প্রশ্ন পাচ্ছ মোটামুটি শিওর থাকতে পারো। এবং অপরিচিত থেকে যে প্রশ্নটা আসে সেটা আসলে অ্যান্সার করার মতো। বাংলা তো আসলে একটু কনফিডেন্সের সাথে অ্যান্সার করলে, একটু ভালো মতো লিখলে নাম্বার পাওয়া যায়। জাস্ট একটু কনফিডেন্সের সাথে ভালো মতো লিখে দিয়ে আসবা, তাহলেই আশা করা যায় তুমি একটা সুন্দর মার্কস সিকিউর করে আসতে পারবা। সো অপরিচিতা খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড যেটা, বিলাসী। তুমি যদি গত বছরের প্রশ্ন দেখো বা পরীক্ষার প্রশ্ন দেখো, বিলাসী যেন কে লিখছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মোস্ট প্রবাবলি। তুমি যদি গত বছর পরীক্ষার প্রশ্ন দেখো, দেখবা যে বিলাসী থেকে খুব বেশি প্রশ্ন আসে নাই। মোস্ট প্রবাবলি 2টা বা 3টা বোর্ডে হচ্ছে প্রশ্ন আসছে, বাকি বোর্ডগুলোতে প্রশ্ন আসে নাই। বাট এইবার কিন্তু বিলাসী গুরুত্বপূর্ণ। তো যারা বিলাসী এখনো পড়েন নাই, অবশ্যই বিলাসীটা পড়ে যায়েন, দেখবেন বিলাসী থেকে বোর্ডে প্রশ্ন চলে আসছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে রেইনকোট। এটা মিস দিও না। কেন? কারণ রিসেন্টলি এই যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে, রেইনকোট কি আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প না? সো দেখবা যে এইটার সাথে ওইটা মিলিয়ে হচ্ছে তোমাকে প্রশ্ন করে দিতে পারে, 2টা কনটেক্সট মিক্স করে তোমাকে প্রশ্ন করতে পারে। সো অবশ্যই রেইনকোটটা পড়ে যাওয়া লাগবে। তাহলে এই 3টা চ্যাপ্টার, অপরিচিতা, বিলাসী আর রেইনকোট, এই 3টা হচ্ছে 5 স্টার। সো এই 3টা চ্যাপ্টার যারা পড়ো নাই এখনো, আমার সাজেশন হচ্ছে পড়ে ফেলো। এই 3টা থেকে অ্যাটলিস্ট 2টা সিকিউ তুমি পাবা। ঠিক আছে, এখানে যে 3টা চ্যাপ্টার আছে, অপরিচিতা, বিলাসী, রেইনকোট, এই 3টা থেকে হোপফুলি তুমি 2টা সিকিউ পেয়ে যাবা বলে আমি আশা করতেছি। 2-1টা মিস হইতে পারে, বাট অ্যাটলিস্ট 1টা বা 2টা অবশ্যই তোমার আসবে। সো গদ্য থেকে যদি তোমার টার্গেট থাকে 2টা সিকিউ অ্যান্সার করা, তুমি যদি এই 3টা চ্যাপ্টার ভালো মতো পড়ে যাও, কপাল ভালো থাকলে এখান থেকেই 2টা চলে আসতে পারে। আর একটু কপাল খারাপ থাকলে একটা আসবে, আর একটা হয়তো বা এগুলার কোনো একটা থেকে চলে আসবে, বা তোমার অ্যান্সার করা লাগবে আর কি। ওকে, সো এখান থেকে 2টা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। এই 3টা চ্যাপ্টার অবশ্যই আমাদের মনোযোগ সহকারে পড়া লাগবে। আবারও বলতেছি, অপরিচিতা, বিলাসী এবং রেইনকোট। এরপর হচ্ছে আমার পথ মোস্ট প্রবাবলি কাজী নজরুল ইসলামের লেখা, আমার সঠিক খেয়াল নেই, বাট মনে হয় কাজী নজরুল ইসলামের লেখা। সো বিদ্রোহী ব্যাকগ্রাউন্ড, বিদ্রোহী গল্প, অবশ্যই এখানে হচ্ছে আপনার এটা ইম্পর্টেন্ট। আপনারা জানেন বাংলায় হচ্ছে এই টাইপের জিনিসপাতি বেশি দেয় বা পরীক্ষায় এগুলো বেশি আসে। সো আমার পথটা যাদের পড়া আছে খুবই ভালো, যাদের পড়া নাই তাদেরকে বলবো এই রিলেটেড কিছু সিকিউ দেখে যাও। কারণ হচ্ছে মানে আমার পথটা মনে হয় একটু টাফ, তাই না? একটু মানে কঠিন, ভাষাগত দিক দিয়ে একটু কঠিন। যেমন এখানে গল্পগুলো সহজ, অপরিচিতা খুবই সহজ, বিলাসী তো শরৎচন্দ্রের আমলে, তার মানে হচ্ছে ওখানে হালকা একটু মানে কঠিন ভাষা আছে। যারা শরৎচন্দ্র সমগ্র পড়ছো তাদের আসলে আইডিয়া আছে যে শরৎচন্দ্র কিরকম লেখালেখি করে, বা যারা বিলাসী পড়ছো তারাও হয়তো বা জানো যে শরৎচন্দ্রের ভাষা হচ্ছে হালকা একটু কঠিন। আবার তোমার রেইনকোটটা হচ্ছে খুব বেশি কঠিন না। সিমিলারলি আমার পথ যেটা আছে এটার ভাষাও হচ্ছে হালকা একটু কঠিন। সো আগে যদি পড়া থাকে তাহলে খুবই ভালো, যদি না পড়া থাকে নতুন করে পড়তে একটু প্যারা খাইতে পারো, বাট ওই যে এমসিকিউ এর জন্য তো গুরুত্বপূর্ণই। সো আপনার আসলে আলটিমেটলি পড়তে হবে। ওকে, এবং দেন হচ্ছে মাসি পিসি। ভাই এটাকে 4 স্টার দিতে এত খারাপ লাগছে, এটা আমার সবচেয়ে পছন্দের গল্প ছিল ইন্টারমিডিয়েটে। ঠিক আছে, যাই হোক, সো এটা একটা গুরুত্বপূর্ণ গল্প, এটা একটু পড়ে যাওয়া লাগবে।
ওকে, সো যাদের টার্গেট হচ্ছে একটু বড়, যে না ভাই আমার বাংলাতে খুব ভালো মার্ক সিকিউর করা লাগবে, আমার তো A+ বাংলাতে লাগবেই লাগবে, আমি কোনোভাবেই মিস দিব না, তারা ভাই এই 5টা গল্প পড়ে যাও। এখান থেকে আইদার তুমি 3টা অ্যান্সার করে আসতে পারবা, আবার এমনও হইতে পারে এই 5টার মধ্যে থেকেই 4টা চলে আসতেছে। ঠিক আছে, আশা করা যায় এই 5টার মধ্যে থেকেই 4টা চলে আসবে, যে 4টা গদ্য থেকে আসবে, ক্ষেত্র বিশেষে 3টা তো অবশ্যই আসবে। আর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মানব কল্যাণ। আপনি চাইলে পড়তে পারেন, চাইলে হচ্ছে স্কিপও করতে পারেন, বাট MCQ এর জন্য আলটিমেটলি আপনার পড়াই লাগবে। তাহলে আমি যদি 3টা ক্যাটাগরিতে ভাগ করি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা, দেন হচ্ছে এই 2টা আমার পথ এবং মাসি পিসি, এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হচ্ছে মানব কল্যাণ। এখন আপনি কয়টা পড়ে যাইতে পারবেন তার উপর বেস করে এখান থেকে চ্যাপ্টার সিলেক্ট করেন। এবং আপনাদের জন্য একটু কোয়েশ্চেন অ্যানালাইসিসও নিয়ে আসছি কোন বোর্ডে, ঠিক আছে, কি কি প্রশ্ন আসছিল কোন কোন চ্যাপ্টার থেকে, সব নিয়ে আসছি। আমি কি কোনো প্রস্তুতি ছাড়া ক্লাস নিতে আসছি? নো, তোমাদের এই ক্লাস নেওয়ার জন্য আমি বাংলা ক্লাস কয়েকটা করছি, করে হচ্ছে এই স্লাইড আমি বানাইছি। ঠিক আছে, তাহলে আসো অপরিচিতা থেকে দেখো কি পরিমাণ প্রশ্ন আছে ভাই। 2024 সালে 2টা বোর্ড বাদে বাকি সবগুলা বোর্ডে অপরিচিতা থেকে প্রশ্ন আসছে। 2023-এ একটু কম আসছে, 2023-এ তাও 4টা বোর্ড থেকে 4টা বোর্ডে প্রশ্ন আসছে। 2022-এ দেখো একটা বোর্ড বাদে বাকি সবগুলা বোর্ডে প্রশ্ন আসছে। সো এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তুমি ধরেই রাখতে পারো অপরিচিতা থেকে প্রশ্ন চলে আসছে। সো অপরিচিতা ভালো মতো পড়ে যাও, এটা থেকে সিকিউ অ্যান্সার করা লাগবে, চ্যাপ্টারটা খুবই সহজ। ওকে, দেন যদি আসি বিলাসীতে বলছিলাম যেমনটা গত বছর প্রশ্ন একটু কম আসছে, যশোর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে, বাকি বোর্ডগুলোতে আসে নাই, বাট এইবার বিলাসী গুরুত্বপূর্ণ। তার আগের বছর দেখো 1টা 2টা বোর্ড বাদে বাকি যতগুলা বোর্ড আছে সবগুলাতে বিলাসী থেকে প্রশ্ন আসছে। সো এবার কিন্তু বিলাসী গুরুত্বপূর্ণ, বিলাসীটা ভালো মতো পড়ে যাওয়া লাগবে। যারা পড়ছেন তারা তো অলরেডি পারেন, যারা পড়েন নাই তাদের কাছে শরৎচন্দ্রের ভাষা যেমনটা বলছিলাম হালকা একটু কঠিন লাগতে পারে, বাট শরৎচন্দ্রের যে কোনো গল্প পড়ে আসলে মজা আছে, সো পড়তে মনে হয় ভালোই লাগবে। ওকে, গ্রেট ভাইয়া, গ্রেট। দেন হচ্ছে আমার পথ, এটাও গুরুত্বপূর্ণ। আমার পথ দেখো গত বছর আসছে কয়টা বোর্ডে, 1টা 2টা 3টা 4টা 5টা, ইম্পর্টেন্ট। তার আগের বছর দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বোর্ডে আসছে। ওকে, তার আগের বছরে যদি দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বোর্ডে আসছে। তার মানে ধরে রাখতে পারো এইবারও আমার পথ থেকে প্রশ্ন তুমি পরীক্ষায় পাচ্ছ। ভালো মতো পড়া যাও যেন অ্যান্সারটা করে আসতে পারো। যদিও আমি এটাকে 4 স্টারে রাখছিলাম, কারণ অনেকেই হচ্ছে এই চ্যাপ্টারটা স্কিপ করে যায়, চ্যাপ্টারটাও যে একটু কঠিন লাগে অনেকের কাছে, বাট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কাজী নজরুল ইসলামের লেখা, সো অবশ্যই গুরুত্বপূর্ণ, পড়ে যাওয়া লাগবে। গুড। নেক্সট হচ্ছে মানব কল্যাণ। দেখো এখান থেকে প্রশ্ন আসলে অনেক কম আসে, যেমন হচ্ছে 2024 সালে 1টা 2টা 3টা বোর্ডে আসছিল, 2023 সালে 1টা 2টা 3টা 4টা বোর্ডে আসছিল, 2022 সালে 1টা 2টা 3টা 4টা বোর্ডে আসছিল। সো এটা হচ্ছে আমাদের লিস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যদি পড়া থাকে ভালো, পড়া না থাকলে এটাকে চাইলে স্কিপ করতে পারো, যদি তোমার হাতে সময় না থাকে। আর সময় থাকলে তো অবশ্যই পড়ে যাবা। দেন হচ্ছে মাসি পিসি, যেটাকে আমরা 4 স্টার দিছিলাম। দেখেন লাস্ট ইয়ার হচ্ছে 1টা 2টা 3টা 4টা বোর্ডে আসছে, তার আগের বছর 1টা 2টা 3টা বোর্ডে আসছে, তার আগের বছরও 3টা বোর্ডে আসছে। সো অত বেশি গুরুত্বপূর্ণ না, বাট মোটামুটি গুরুত্বপূর্ণ, চলে আসলে আসতে পারে, বাট একদম শিওর যে আসবে এমনটা বলা যায় না। অপরিচিতা যেরকম গুরুত্বপূর্ণ, দেন আমার পথ যেরকম গুরুত্বপূর্ণ, মাসি পিসি এতটাও গুরুত্বপূর্ণ না। সো যদি পড়া থাকে ভালো, না পড়া থাকলেও ব্যাকআপ হিসেবে তুমি চ্যাপ্টারটা পড়ে রাখতে পারো, কারণ এই চ্যাপ্টারটা কোনো কঠিন চ্যাপ্টার না, তুমি খুব ইজিলি এটা কভার আপ করে ফেলতে পারবা। সো পড়া থাকলে ইটস বেটার। ওকে, আর পড়া না থাকলে হচ্ছে একবার যদি সময় থাকে রিডিং পড়ে ফেলো, 2-1টা সিকিউ দেখে রাখো, কনটেক্সট বুঝে রাখো, যদি পরীক্ষায় তোমার অ্যান্সার করা লাগে বিপদে পড়ে যেন অ্যান্সার করতে পারো। মানে হয় না, ধরো তুমি 3টা বা 4টা চ্যাপ্টার পড়ে গেছো, এখন এগুলা থেকে সিকিউ আসছে একটা, তোমার তো গদ্য থেকে 2টা সিকিউ অ্যান্সার করাই লাগবে। এর জন্য একটা ব্যাকআপ চ্যাপ্টার সবসময় রেডি রাখা ভালো। সো ব্যাকআপ চ্যাপ্টার হিসেবে মাসি পিসি আসলে খুবই মানে ভালো একটা চ্যাপ্টার, কারণ এটা সহজ, পড়তেও মজা লাগে, গল্পটা কিন্তু সেই, ঠিক আছে। সো মাসি পিসি থেকে হচ্ছে খুব ইজিলি সিকিউ অ্যান্সার করে আসতে পারবা, আমার কাছে মনে হয় আর কি খুব বেশি সমস্যা হবে না। সো চাইলে ব্যাকআপ হিসেবে এটা হচ্ছে একটা ব্যাকআপ চ্যাপ্টার। কি ব্যাকআপ স্ট্র্যাটেজি তো তোমরা বুঝো না, ব্যাকআপ রাখতে হবে সবসময়, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকআপ চ্যাপ্টার। ওকে, নেক্সট রেইনকোট। ভাই ভাই ভাই, এটা এবার খুবই গুরুত্বপূর্ণ। গত বছর কি হয়েছে না হয়েছে পরের কথা, এই বছর রেইনকোট খুবই গুরুত্বপূর্ণ। যেমন লাস্ট ইয়ারের কোয়েশ্চেন যদি দেখি 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে, তার আগের বছর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার আগের বছর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা বোর্ডে রেইনকোট থেকে প্রশ্ন হয়েছে। তুমি এবার ধরেই রাখতে পারো রেইনকোট থেকে তোমার বোর্ডে প্রশ্ন চলে আসছে।
ঠিক আছে, এবং যেমনটা বলছিলাম যে জুলাই আন্দোলনের সাথে মিক্স করে কোয়েশ্চেন দিতে পারে, ওই আমলের আন্দোলনের সাথে এই আমলের আন্দোলন দুইটার চেতনার সাথে মিক্স করে হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে। সো অবশ্যই এটা পড়ে যাওয়া লাগবে, এবং যদি এরকম টাইপের প্রশ্ন আসে তুমি কিভাবে সেটাকে ফেস করবা, কিভাবে সেটাকে ব্যাখ্যা করবা, সেটা আগে থেকেই মাথায় প্রিপেয়ার করে যাওয়া লাগবে, যেন পরীক্ষার হলে গিয়ে নতুনভাবে খুব বেশি চিন্তা করা না লাগে। শুনো, বাংলা পরীক্ষায় আমার কাছে যেটা মনে হয়, দিছি তো পরীক্ষা, আমার কাছে আমি তো A+ পাইছিলাম বাংলায়, ঠিক আছে, আমার কাছে যেটা মনে হয় উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইজ ইউর কনফিডেন্স। তোমার কনফিডেন্সটা থাকা লাগবে যে না, ভয় পাওয়ার কিছু নাই বাংলা প্রশ্ন দেখে, তুমি জাস্ট কনফিডেন্টলি অ্যান্সার করে যাও, বাট হচ্ছে কনফিডেন্টলি আবার ভুল লেখা যাবে না। ওকে, তোমার কনফিডেন্সটা আসতে হবে নলেজ থেকে, ঠিক আছে, তোমার কাছে নলেজটা থাকা লাগবে এবং নলেজ থেকে কনফিডেন্সটা আসা লাগবে এবং লিখে যাওয়া লাগবে। অনেক কিছু লেখা লাগে তো লেখা থামানো যাবে না, লিখে যাইতে হবে। ওকে, সো রেইনকোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গ্রেট, এবার আসেন পদ্ম। আই গেস গদ্য আমরা বুঝে গেছি গদ্য কি কি পড়া লাগবে না লাগবে। সো এখন আপনি দেখেন আপনার কাছে কি পরিমাণ সময় আছে, অতটুকু সময়ের মধ্যে আপনি কি কি কভার করতে পারবেন, সে অনুযায়ী হচ্ছে প্রিপারেশন নিয়ে নেন। ওকে গুড, এবার যদি আমি পদ্মে আসি, পদ্মে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পদ্ম হচ্ছে বিদ্রোহী। ঠিক আছে, বিদ্রোহী ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলামের কবিতা, এবং স্বাভাবিক কাজী নজরুল ইসলামের কবিতা থেকে সব সময় এইচএসসি পরীক্ষায় প্রশ্ন আসে। তুমি যদি মোটামুটি বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করো, দেখবা যে বিদ্রোহী থেকে আসলে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে। সো বিদ্রোহীটা অবশ্যই ভালো মতো পড়া থাকা লাগবে, এবং এই বিদ্রোহীর সাথেও কিন্তু জুলাই আন্দোলনকে সামহাউ রিলেট করে প্রশ্ন দিতে পারে, এবং যদি প্রশ্ন আসে আপনার কিন্তু অ্যান্সার করতে পারা লাগবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই তিনটা। কয়টা প্রশ্ন আসবে? তিনটা, তার মধ্যে অ্যান্সার করা লাগবে দুইটা। সো পদ্ম কিন্তু ভালো মতো পড়তেই হবে। ওকে, সো বিদ্রোহী কোনোভাবেই স্কিপ করা যাবে না, এখান থেকে প্রশ্ন আসবে বলেই ধরে নেওয়া যায়। দেন হচ্ছে তাহারেই পরে মনে। কাকে মনে পড়ে সেটা আসলে তোমার পার্সোনাল ব্যাপার, বাট এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। সুফিয়া কামালের মোস্ট প্রবলি না, যাই হোক। সো এই কবিতাটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এবং এখানকার কনটেক্সট আই গেস তোমরা সবাই জানো, কবির হচ্ছে স্বামী বিয়োগ হয়, এবং সেই স্বামীর কথা হচ্ছে তার বিভিন্ন সময় বসন্তে, হেমন্তে, শীতে, মানে বিভিন্ন সময় তার মনে পড়ে। কখন মনে পড়ে আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, যাই হোক তার আর কি মনে পড়ে, এবং সেখান থেকেই হচ্ছে প্রশ্ন আসে। এগুলা নিয়েই প্রশ্ন আসে ভাই, যে তার কবি কেন ব্যাকুল ছিলেন, কবির কেন স্বামীর কথা মনে পড়তেছিল, এই টাইপের প্রশ্নই দেখবা গ আর গতে তোমারে দিয়ে দিছে। সো এগুলা তো তোমরা খুব ভালো জানো, আমরা আমাদের যুগে এগুলো ভালো জানতাম না, বাট এখনকার যুগে তোমরা তো ভাই এগুলাতে এক্সপার্ট। সো তাহারই পরে মনে নিয়ে আমার যেটা মনে হয়, পোলাপান যদি নাও পড়া যায় তাও তাহারই মনে পরে মনে থেকে অ্যান্সার করে আসতে পোলাপান পারবে। ওকে, তো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না, একটা গুরুত্বপূর্ণ কবিতা অবশ্যই পড়ে যায়েন। খুব সহজ একটা কবিতা, কনটেক্সটও খুবই সহজ, এমন না যে এটা বোঝার জন্য আপনার একদম ইনক্রেডিবল বাংলা নলেজ লাগবে না। আপনি যদি একদম নর্মাল একটা আমজনতাও হন, আপনি এই কবিতা পড়ে আসলে বুঝতে পারবেন এই কবিতায় কি বুঝাইতে চাইছে, আর সারমর্ম মতো দেওয়া থাকে, সেটা পড়লে আসলে কবিতার কনটেক্সট এমনিতেই তোমার মাথায় চলে আসবে। সেটা অবশ্যই পড়ে যাও। এবং এই যে এটা আমি কিংবদন্তির কথা বলছি, এটা কি আমাদের বাংলাদেশের বা আমাদের বাংলার ঐতিহ্য নিয়ে একটা কবিতা। সো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কবিতা, বাংলার ঐতিহ্য নিয়ে, প্রাচীন আমলের যে আমাদের ঐতিহ্য ছিল এগুলা নিয়ে হচ্ছে দেখবা যে প্রশ্ন চলে আসে। সো এই তিনটা কবিতা বা এই তিনটা পদ্য হচ্ছে তোমার আপকামিং এইচএসসি পরীক্ষার জন্য একদম টপ রেটেড পদ্য, যেগুলা কোনোভাবেই স্কিপ করা যাবে না। সো এই তিনটা পদ্য কোনোভাবেই বাদ দিবা না, অবশ্যই অবশ্যই পড়ে যাইতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে 18 বছর বয়স। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের বয়সটাও তো এই কাছাকাছি। এই টাইপের প্রশ্ন দিতে হচ্ছে টিচাররা খুব পছন্দ করে। সো ব্যাকআপ চ্যাপ্টার হিসাবে আমার কাছে মনে হয় 18 বছর বয়সটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যদি তুমি পদ্মের একটা ব্যাকআপ চাও, কারণ এখানে প্রশ্ন হচ্ছে তিনটা, তার মধ্যে থেকে তোমার দুইটা অ্যান্সার করাই লাগবে। লেট সাপোজ তুমি হচ্ছে এই তিনটা পড়ে গেছো এবং সোনার তরী পড়ে গেছো, এখন এই চারটা থেকে প্রশ্ন আসছে একটা, 18 বছর বয়স থেকে প্রশ্ন আসছে একটা, এবং প্রতিদান থেকে প্রশ্ন আসছে আর একটা, তুমি এইটা আর এইটা পড়োই নাই, তখন কি করবা? এর জন্য ব্যাকআপ চ্যাপ্টার সবসময় রেডি রাখা লাগবে। মাত্র তিনটা প্রশ্ন আসবে এই 6টা থেকে, সো যে কোনো তার থেকেই তিনটা প্রশ্ন আসতে পারে, যে কোনো তিনটা পদ্ম থেকেই আসতে পারে। এটার জন্য আপনার মেন্টালি প্রিপেয়ারই থাকা লাগবে। আমি তো সর্বোচ্চ আপনাকে বলতে পারি যে এগুলো থেকে আসার সম্ভাবনা বেশি, বাট এমন হইতেই পারে যে প্রতিদান থেকেও প্রশ্ন চলে আসছে। ওকে, সো ব্যাকআপ চ্যাপ্টার বা ব্যাকআপ পদ্ম সবসময় আপনার রেডি রাখা লাগবে। তার জন্য আমার সাজেশন হচ্ছে 18 বছর বয়সটা পড়ো।
কারণ এইটাও খুব বেশি কঠিন না, বা এটার মধ্যে মানে কনটেক্সট যে অনেক বেশি প্যাচালো এমন না, এটার সাথেও আন্দোলনের কিছুটা মানে রেলেভেন্সি আছে। 18 বছর বয়সে মানুষজনের মধ্যে যে রক্ত টকবগে থাকে এবং মানুষ যে এই সময়ে মানে মানুষের মধ্যে যে একটা আন্দোলনের বা প্রতিবাদ চেতনা কাজ করে এবং মানুষ যে লাইক কি বলে যে কোনো জিনিসে বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারে এই বয়সটাতে, এগুলো নিয়েই তো কবিতাটা, তাই না? সো এই প্রেক্ষাপটের সাথে আসলে তোমরা পরিচিত, এমন কিছু না যে তোমাদের কাছে এই প্রেক্ষাপট সম্পূর্ণ নতুন বা অন্য কারো কোনো কাহিনী তোমাকে বোঝানো হচ্ছে না। এখানে যে প্রেক্ষাপট আলোচনা করা আছে সেটা তোমার জানাই আছে, জাস্ট একটা বার কবিতাটা পড়ে সারমর্মটা পড়ে ফেলো। আমার কাছে মনে হয় কবিতাটা খুব ইজিলি তোমরা ধরে ফেলতে পারবা এবং এখান থেকে যদি প্রশ্ন চলে আসে অবশ্যই অ্যান্সারও করে আসতে পারবা। ঠিক আছে, দেন হচ্ছে সোনার তরী, স্বাভাবিক রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, পরীক্ষার জন্য অবভিয়াসলি গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো হচ্ছে বাংলা পরীক্ষার জন্য এমনিতে গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, সো সোনার তরীটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে ফেলেন। কবিতা পড়তে তো আসলে খুব বেশি সময় লাগে না, একটু ভালো মতো পড়ে ফেলে এবং কিছু রেলেভেন্ট সিকিউ সলভ করে রাখো। এবং লাস্টে গিয়ে হচ্ছে প্রতিদান, এটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট, বাট স্টিল যদি সময় থাকে পড়ো। দেখো এগুলো কাদের জন্য? যারা হচ্ছে এতদিন ধরে বাংলা ভালো মতো পড়ে নেয় তাদের জন্য। যারা ভালো মতো বাংলা পড়ছো তাদের তো এই ক্লাস দেখার দরকারই নাই ভাই, তোমরা তো এমনিতেই সব পারো, তোমাদের দেখা লাগবে না। যারা ভালো মতো পড়ো নাই, বুঝতেছো না শেষ সময় এসে কোন কোন চ্যাপ্টার পড়বা, তাদের জন্য হচ্ছে এই সাজেশন ক্লাস। ওকে, তাহলে বুঝে গেছি এই তিনটা কবিতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপকামিং এইচএসসি পরীক্ষার জন্য। দেন হচ্ছে এই দুইটা কবিতা, এগুলোও ইম্পর্টেন্ট, তার মধ্যে 18 বছর বয়সটা একটু বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কম ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিদান, বাট স্টিল এখান থেকেও চাইলে প্রশ্ন চলে আসতে পারে, জিনিসটা তো আর প্রেডিক্ট করা পুরোপুরি সম্ভব না। ওকে, এখন আমরা একটু দেখি এই কবিতাগুলো থেকে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে, তাহলে তোমার আইডিয়া আর একটু ক্লিয়ার হবে। তাহলে আসেন, প্রথমেই হচ্ছে সোনার তরী, যেটা বলতেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের। দেখো লাস্ট ইয়ার সোনার তরী থেকে তেমন প্রশ্ন আসে নাই, মাত্র একটা বোর্ডে প্রশ্ন আসছে, দিনাজপুর বোর্ডে। সো এবার কিন্তু আসতে পারে, লাস্ট বছর যেহেতু আসে নাই। তার আগের বছর দেখো, তার আগের বছর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা বোর্ডে প্রশ্ন আসছে সোনার তরী থেকে। তার আগের বছর একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা বোর্ডে প্রশ্ন আসছে সোনার তরী থেকে। লাস্ট ইয়ার আসে নাই, বাট এইবার কিন্তু অবশ্যই আসতে পারে, এজন্যই সোনার তরীকে 4 স্টার দিয়ে রাখছিলাম, এইটা গুরুত্বপূর্ণ। ওকে, গুড। নেক্সট হচ্ছে বিদ্রোহী। ভাই এইটাই ইম্পর্টেন্ট, বিদ্রোহী থেকে এইবার প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন আগের বছরগুলোতে আসেনি, লাস্ট ইয়ার যদি দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বোর্ডে বিদ্রোহী কবিতা থেকে প্রশ্ন আসছে এবং 2025-এর যে এইচএসসি পরীক্ষা তার জন্য এই বিদ্রোহী খুবই গুরুত্বপূর্ণ। দেখবা কিছু কিছু বোর্ডে এই বিদ্রোহী থেকে প্রশ্ন চলে আসছে, পড়ে যাও ভাই, এটা স্কিপ করো না, বিদ্রোহী স্কিপ করো না। কাজী নজরুল ইসলামের কবিতা তো কোনোভাবে স্কিপ করো না। এবং এইটাও অনেকটা ওই বিদ্রোহী চেতনা বা হচ্ছে রুখে দাঁড়ানোর যে চেতনা সেই রিলেটেড কবিতাই। সো আমার কাছে মনে হয় না যে এই কবিতাগুলো পড়ে মানে এগুলোর কনসেপ্ট বোঝাটা তোমাদের জন্য কঠিন হবে। এগুলো একটু ভালো মতো পড়লে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দিলে তুমি আসলে কিছু না কিছু লিখে আসতে অবশ্যই পারবা। সো একবারেই না পড়ে যাওয়ার চেয়ে 1-1.5 ঘন্টা সময় দিয়ে যাও, যেন তুমি যদি লিখতে বাধ্য হও এখান থেকে যেন লিখে আসতে পারো। ঠিক আছে, গুড। নেক্সট হচ্ছে প্রতিদান আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। যদি তুমি দেখো লাস্ট ইয়ার হচ্ছে 3টা বোর্ডে প্রশ্ন আসছে, তার আগের বছর হচ্ছে 4টা বোর্ডে প্রশ্ন আসছে, তার আগের বছর হচ্ছে একটা বোর্ডে প্রশ্ন আসছে। সো যদি সময় থাকে চাইলে পড়তে পারো, আর যদি সময় না থাকে চাইলে এই কবিতাটা তুমি স্কিপ করে যাইতে পারো। ওকে, একটা কবিতা চাইলে স্কিপ করা যাইতে পারে। ওকে, দেন হচ্ছে তাহারই পরে মনে, ও মাই গড, সে একটা কবিতা ভাই। ওকে, দেখো লাস্ট ইয়ার কি কি প্রশ্ন আসছে, একটা, দুইটা, তিনটা, চারটা বোর্ডে প্রশ্ন আসছে। তার আগের বছর 1, 2, 3, 4টা বোর্ডে প্রশ্ন আসছে। তার আগের বছর 1, 2, 3, 4, 5, 6, 7টা বোর্ডে প্রশ্ন আসছে। ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ওকে, সো অবশ্যই তাহারই পরে মনেটা পড়ে যাইতে হবে, এটা স্কিপ করে যাও না। কারণ ভাই এগুলো সহজ কবিতা, এগুলো কঠিন কবিতা না, এগুলো পড়লেই তুমি বুঝতে পারবা। এবং যদি একবার পড়া থাকে, যদি কিছুটা আইডিয়া থাকে, পরীক্ষায় যদি চলে আসে তুমি অ্যান্সারও করে আসতে পারবা। সো এগুলো স্কিপ করার কোনো ওয়ে নাই, পড়া লাগবে। ওকে, গুড। নেক্সট কি বলছে, 18 বছর বয়স। ভাই এটা আসলে খুব ইম্পর্টেন্ট, 18 বছর বয়সটা খুব ইম্পর্টেন্ট। যদিও বলছিলাম ব্যাকআপের জন্য পড়ে যাইতে, বাট 18 বছর বয়সটা গুরুত্বপূর্ণ। দেখো কি পরিমাণ প্রশ্ন আছে, 1, 2, 3, 4, 5, 6, 6টা বোর্ডে প্রশ্ন আসছে লাস্ট ইয়ার। তার আগের বছর 1, 2, 3, 4, 5টা বোর্ডে আসছে। তার আগের বছর 1, 2, 3, 4, 5, 6টা বোর্ডে আসছে। সো মোটামুটি ম্যাক্সিমাম বোর্ডে 18 বছর বয়স এটা থেকে প্রশ্ন আসে, কারণ জিনিসটাকে তোমাদের নিজেদের জীবনের সাথে রিলেট করাটা অনেক বেশি সহজ। সো অবশ্যই এটা পড়ে যাওয়া লাগবে। 18 বছর বয়সকে স্কিপ করা যাবে না। তুমি কি 17 থেকে 19 হয়ে যাবে নাকি? না, 18কে স্কিপ করা যাবে না, 18 পার হয়ে তারপর অন্য কিছু হওয়া লাগবে। সো অবশ্যই গুরুত্বপূর্ণ তোমার আপকামিং এইচএসসি পরীক্ষার জন্য, কোনোভাবেই এটাকে বাদ দিয়ে যায়ও না। সহজ কবিতা অনেকটা ওই যে বললাম যেমনটা, প্রতিবাদী
ত্যাগী মেন্টালিটির এবং হচ্ছে অন্যায়কে রুখে দেওয়ার মেন্টালিটির কনসেপ্টটার সাথে তোমরা পরিচিত। জাস্ট একবার পড়া থাকা লাগবে, সারমর্মটা পড়া থাকা লাগবে, প্রশ্ন আসলে যেন অ্যান্সার করে আসতে পারো। আমার কথা হচ্ছে কোনোটাকেই পুরোপুরি বাদ দিও না, একবার পড়ে রাখো না ভাই, যেন তোমার নলেজে থাকে যে হ্যাঁ এই কবিতার মধ্যে এই জিনিস ছিল, যেন পরীক্ষায় আসলে তুমি কিছু না কিছু লিখতে পারো। তোমার তো দরকার হইতেই পারে অ্যান্সার করা। ওকে, সো একবার পড়ে রাখতে কোনো দোষ নাই, এবং 18 বছর বয়স তো অবশ্যই পড়ে রাখা লাগবে, এটাকে বাদ দেওয়াই যাবে না। ওকে, নেক্সট, ফেব্রুয়ারি 1969। আয় হায়, এটা লিস্টের মধ্যে ছিল না কেন? এটা লিস্টের মধ্যে ছিল না কেন? আমি এটা খেয়াল করি না, এটা মানে লিস্টের মধ্যে ছিল না নাকি, আমি জানি না। আয় হায়, এই টাইপিস্ট কি করছে? যাই হোক, এটা কি আছে তোমাদের সিলেবাসে? যাই হোক গাইজ, আমি আসলে জানি না এটা তোমাদের সিলেবাসে আছে কিনা, যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে এইটাও মোটামুটি গুরুত্বপূর্ণ, অনেক বেশি না বাট মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, মানে কিছু কিছু বোর্ডে আসছে, এটার ব্যাপার আসলে আমার ধারণা নাই। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি পদ্ম নিয়ে অ্যানালাইসিস। আবারও বলতেছি, আমি যদি আরেকবার ব্যাক করি আমাদের পদ্মের এখানে এই জায়গাটায়। আচ্ছা, এখানে আমাদের কিংবদন্তির কথা বলছির পরিবর্তে মনে হয় 1969 চলে আসছে না, ওই 1969টা বাদ যাবে, ঠিক আছে, থাকবে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে মোটামুটি এখান থেকে হচ্ছে এই তিনটা ইম্পর্টেন্ট, 18 বছর বয়স যেটা আছে এটাও ইম্পর্টেন্ট, পরের দুইটা একটু লেস ইম্পর্টেন্ট, চাইলে এই দুইটার মধ্যে থেকে মানে লাস্টের এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটাকে তুমি স্কিপ করতে পারো, বাট প্রথম যে চারটা আছে সেই চারটা কিন্তু পড়া লাগবে, এই প্রথম চারটাকে কিন্তু স্কিপ করা যাবে না, এই চারটা হচ্ছে মাস্ট রিড, ঠিক আছে, পড়তেই হবে। এবং আশা করা যায় এই চারটা যদি তোমার পড়া থাকে তুমি এখান থেকে আসলে দুইটা সিকিউ অ্যান্সার করে আসতে পারবা, যদি না খুব বেশি প্রশ্ন অন্যরকম হয়। এই চারটা পড়া থাকলেই আপনার দুইটা সিকিউ পদ্ম থেকে অবশ্যই অ্যান্সার করে আসতে পারা উচিত। ক্লিয়ার? গুড ভাইয়া, এবার আসেন লাস্ট পার্ট এবং সবচেয়ে সহজ পার্ট, সেটা হচ্ছে নাটক আর উপন্যাস। ভাই যে কোনো একটা একদম ভাজা ভাজা করে ফেলো। আমার সাজেশন হচ্ছে তুমি ওই যে এক্সট্রা যে সিকিউটা অ্যান্সার করবা, সেই এক্সট্রা সিকিউ আইদার তুমি নাটক থেকে অ্যান্সার করো অথবা হচ্ছে উপন্যাস থেকে অ্যান্সার করো। যেমন আমার এখন মনে আছে আমি হচ্ছে সিরাজউদ্দৌলা থেকে দুটো দিয়েছিলাম, ঠিক আছে, এইচএসসি পরীক্ষায় সিরাজউদ্দৌলা থেকে দুটো দিয়েছিলাম। একটা আসছিল হচ্ছে প্রথম পার্ট থেকে সিরাজউদ্দৌলার, মানে প্রথমে যে শাসন আমল টামল এগুলো নিয়ে আসছিল একটা, যতদূর মনে পড়ে। আর একটা আসছিল লাস্টের পার্ট থেকে, যে সিরাজউদ্দৌলাকে যখন মেরে ফেলে, ওই নাম যেন কি ছিল, কি বেগ যেন, তাই না, কি বেগ নাম ছিল, যে মারে আসে সিরাজউদ্দৌলাকে। সো সে তখন লাস্টে মনে হয় সিরাজউদ্দৌলা কিছু একটা বলে বা সে কিছু একটা বলে, ওই প্রেক্ষাপটে হচ্ছে একটা প্রশ্ন আসছিল। সো প্রথম পার্ট থেকে একটা প্রশ্ন আসছিল, লাস্টের পার্ট থেকে একটা প্রশ্ন আসছিল, চ্যাপ্টারটা ভালো মতো পড়া ছিল বা নাটকটা ভালো মতো পড়া ছিল। সো দুইটা সিকিউ খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারছিলাম। সো তোমার এক্সপার্টাইজ কোনটা, ইটস আপ টু ইউ। যেটাতেই তোমার এক্সপার্টাইজ থাকুক, হোক সেটা নাটক বা হোক সেটা উপন্যাস, যেটাই হোক না কেন, যে কোনো একটা খুবই ভালো মতো পড়ে যাও, যেন সেখান থেকে তুমি দুইটাই অ্যান্সার করে আসতে পারো। এখন তোমার যদি টার্গেট থাকে যে না ভাই আমি গদ্য থেকে একটা এক্সট্রা অ্যান্সার করবো, দেন ইটস আপ টু ইউ, সেক্ষেত্রে তোমার গদ্য ভালো মতো পড়া লাগবে। তোমার যদি টার্গেট থাকে যে না ভাই আমি পদ্য থেকেই তিনটা অ্যান্সার করবো, সেক্ষেত্রে তুমি চাইলে সবগুলা পদ্য ভালো মতো পড়ে ফেলতে পারো। বাট আমার সাজেশন তুমি জিজ্ঞাসা করো যারা শেষ মোমেন্টে আইসা পড়তেছো, যারা একটু ফাঁকিবাজি করছো, যে ভাই এই দুইটার যে কোনো একটা খুব ভালো মতো পড়ো, কারণ এগুলা থেকে একটা সিকিউ অ্যান্সার করার জন্য তোমার তো পড়াই লাগতেছে সিরাজউদ্দৌলা আর লাল সালু, তাই না? সো যে কোনো একটাকে খুব বেশি ভালো মতো পড়ো, যেন সেখান থেকে দুইটা প্রশ্নই তুমি অ্যান্সার করে আসতে পারো। তাইলে তোমার ওই এক্সট্রা সিকিউটা নিয়ে আর চিন্তা করা লাগবে না, তুমি গদ্য থেকে দুইটা অ্যান্সার করতে পারবা, গদ্য তখন তোমার একটু কম পড়লেও হবে, পদ্য থেকে দুইটা সিকিউ অ্যান্সার করতে পারবা, আর নাটক বা উপন্যাস যে কোনো একটা থেকে তুমি দুইটা সিকিউ অ্যান্সার করবা এবং আরেকটা থেকে একটা সিকিউ অ্যান্সার করবা। তাইলে হচ্ছে টোটাল 7টা সিকিউ খুব সুন্দর মতো তোমার কভার হয়ে যাবে। আর এগুলার জন্য আসলে কোয়েশ্চেন অ্যানালাইসিস আমার মনে হয় না দেখার দরকার আছে, যদিও আমরা নিয়ে আসছি, কারণ এগুলো থেকে সব সময় কি আসে, দুইটা করে প্রশ্নই আসে। সব সময় কয়টা করে প্রশ্ন আসে? দুইটা করে প্রশ্ন আসে। সো আসলে অ্যানালাইসিস দেখার কোনো দরকার নাই। ওকে, সব সময় সিরাজউদ্দৌলা থেকে দুইটা প্রশ্ন আসবে, ওকে, এবং হচ্ছে লাল সালু থেকেও দুইটা প্রশ্ন আসবে। যে কোনো একটা যদি তোমার খুব ভালো মতো পড়া থাকে, তুমি আসলে ওইখানকার দুইটা প্রশ্নই অ্যান্সার করে আসতে পারবা। সো তোমার কাছে যেটা প্রেফারেবল সেটা ভালো মতো পড়লেই হবে। এই ছিল মোটামুটি আমাদের ওভারঅল বাংলা সাজেশন গদ্য, পদ্য, উপন্যাস এবং নাটকের জন্য। হাতে কিছুটা সময় আছে, আজকে মনে হয় 23 তারিখ, 23, 24, 25, 3 দিন সময় আছে। এখনো যদি ভালো মতো প্রিপারেশন শুরু করো, আমার মনে হয় A+ নিশ্চিত করে ফেলা সম্ভব হইলেও হইতে
পারে। আপনার মধ্যে ওই মনোবলটা লাগবে, ওই দৃঢ়তাটা লাগবে এবং কনফিডেন্সটা লাগবে। পরীক্ষার হলে ওরকম কি বলে ওই যে নেতিয়ে গেলে হবে না, যে না ভাই আমি কি পারবো নাকি পারবো না, আমাকে দিয়ে কি হবে না, কারণ অবশ্যই হবে ভাই, বাংলা পরীক্ষা ভাই, মাতৃভাষা বাংলা, তাও যদি বাংলা না পারো তাহলে তো আসলে একটু সমস্যা। মাতৃভাষা ফিজিক্স হলে তো আমি ফিজিক্স পড়াইতামই না, ঠিক আছে, মাতৃভাষা যদি না পারো ভালো মতো তাহলে তো আসলে একটু সমস্যাই। ওকে, সো আশা করতেছি পরীক্ষা সবার ভালোই হবে এবং প্রথম পরীক্ষাটা ভালো হওয়াটা আসলে ইম্পর্টেন্ট, কারণ তুমি প্রায় 1.5 মাস ধরে পরীক্ষা দিবা, সেখানে প্রথম পরীক্ষাটায় যদি মন মতো না হয় তখন তো আসলে মনকে চাঙ্গা রাখাটাই একটু কঠিন হয়ে যায়। ওকে, সো বাংলা পরীক্ষাটা অবশ্যই একটু ভালো মতো দিতে হবে এবং বাংলার এমসিকিউ এর উপর একটু জোর দিতে হবে। পোলাপান হচ্ছে এমসিকিউতে খারাপ করে ফেলে, কারণ এখানে হচ্ছে এমসিকিউ একটু প্যাচায় প্যাচায় করে। আমার যেটা মনে হয় তোমরা সিকিউ নিয়ে খুব বেশি সমস্যা ফেস করবা না, সমস্যাটা মেইনলি হয় হচ্ছে এমসিকিউ নিয়ে। সো বাংলার এমসিকিউ অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করে, এমসিকিউ এর সাজেশন দেওয়া মনে হয় না আমার পক্ষে সম্ভব, তার জন্য অনেক বাংলা টিচার আছেন, তাদের যে কারো যারটা তোমার ভাল লাগে তাদের ক্লাস দেখলে আই গেস তোমরা এমসিকিউ সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা পেয়ে যাবা। দেখো কারো কোনো কনফিউশন আছে কিনা? ও মাই গড, কোনোদিন ফিজিক্স সাজেশন ক্লাসেও এত মানুষ দেখি নাই ভাই, বাংলা সাজেশন ক্লাসে যে পরিমাণ মানুষ আছে, ও মাই গড। 52 দিনগুলি কি বাদ? 52 দিনগুলি কি মানে এটা কি, মানে এটা কিসের মধ্যে, গদ্য না পদ্য? 52 দিনগুলি জানি না, তো আমাকে যা টাইপ করে দিছে ভাই, আমি মোটামুটি অ্যানালাইসিস যা করছি তার মধ্যে থেকে যা যা নলেজ আসছে আমি হচ্ছে সব কিছু বলে দিয়ে গেছি। ওকে, এগুলো ফলো করে যাও, ঠিক আছে, অবশ্যই হাইলি ইম্পর্টেন্ট। আমি কিন্তু মজা করতে আসি নাই, তোমাদেরকে এগুলো সিরিয়াসলি বলতে আসছি। পরীক্ষা দিয়ে এসে আমার কথা মনে পড়বে, ঠিক আছে, পরীক্ষাটা দিয়ে আসবা যখন তারপর মনে মনে বলবা, তাহারেই পরে মনে, সেই তাহারে হচ্ছে আমি। এই যে আজকে সাজেশনটা দিয়ে গেলাম, পরীক্ষা দিয়ে আসার পর আমাকে মনে পড়লো যে ভাইয়া বলছিল এই যে পদ্ম এই 4টা পড়ে যাইতে। কোন 4টা? এই 4টা পদ্ম ভাইয়া পড়ে যাইতে বলছিল, ঠিক আছে, এই 4টার মধ্যে থেকে দেখবা 2টা চলে আসছে। ভাইয়া বলছিল এখানে যে গদ্যগুলা আছে সেই গদ্যগুলা পড়ে যাইতে। কোনগুলা? এই যে এগুলা, এখানকার মধ্যে হচ্ছে প্রথম 4টা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। এবং 52 দিনগুলি যে আসলে মানে কি, আমি আসলে এটা সঠিক বলতে পারলাম না, এটা কি গদ্য নাকি পদ্য। 52 দিনগুলিও হয়তো বা গুরুত্বপূর্ণ, বাট সঠিক আমার জানা নাই। ওকে, যাই হোক, এবার প্রবন্ধ থেকে আসবে, ঠিক আছে, আসলে তো খুবই ভালো, প্রবন্ধ থেকে আসুক, কোনো সমস্যা নাই। দাদা শশচ এর কোর্স চাই। শশচ কি এসএসসি নাকি? এসএসসির কোর্স, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না ভাই, আমি জানি এক্সাম হলে রোল লিখতে হয়, ঠিক আছে দাদা, প্রশ্নটাও দিয়ে দেন। না, প্রশ্ন দেওয়া যাবে না। 52 দিনগুলি, আচ্ছা ঠিক আছে, হাসুনি কি ছেলের সেমিকন্ডাক্টর কই না? সেমিকন্ডাক্টর নাই, এই 52 দিনগুলি সিলেবাসে নাই। এই বেটা, আমি কি মানে গবেষণা না করে আসছি? তোমরা যে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারের নাম বলতেছো, আমি কি গবেষণা না করে ক্লাস নিতে আসছি? 2টা ক্লাস করে আসছি, 2টা ক্লাস করে 1 ঘন্টা ধরেই সাজেশনের লেকচার বানাইছি। আইসা আমাকে একটা র্যান্ডম চ্যাপ্টারের নাম দিয়ে বলছে এটা কি বাদের? তো শর্ট সিলেবাসেই নাই মিয়া, আমি কি শর্ট সিলেবাসের বাইরের কোনো চ্যাপ্টার নিয়ে আসছি? যথেষ্ট জ্ঞান অর্জন করে তারপর বাংলা ক্লাস নিতে আসছি, যদিও এরকম জ্ঞান আসলে আগে থেকেই ছিল। যাই হোক গাইস, আজকে আর কথা না বাড়াই, তোমাদের সময় নষ্ট না করি, তোমরা হচ্ছে ঠিকঠাকভাবে পড়াশোনা করো। আশা করি বাংলা পরীক্ষা সবার অনেক ভালো হবে এবং যদি প্রথম পত্র থেকে কমন চলে আসে তাহলে মোটামুটি নিশ্চিত থাকো বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন নিয়েও আমি আসতেছি দ্বিতীয় পত্র পরীক্ষার আগে। যদি দ্বিতীয় পত্র থেকে কমন আসে তাহলে মোটামুটি এতটুকু নিশ্চিত থাকো ইংলিশ ফার্স্ট পেপারের আগেও আমি আসতেছি সাজেশন নিয়ে। সো সাজেশন আসলে চলতেই থাকবে, কারণ সকল বিষয়ে সাজেশন দিতে তো কোনো আপত্তি নাই। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো মতো পড়েন, জোকস অ্যাপার্ট, সবাই ভালো মতো পড়ো। শুনো, একটা বড় ব্যাপার হচ্ছে পরীক্ষার জন্য তোমার যা যা এসেন্সিয়ালস, যে জিনিসগুলো তোমার নিয়েই যাওয়া লাগবে সেগুলো অবশ্যই আগের রাতেই গুছায় রাখবা। পরীক্ষার আগের রাতে ঠিকঠাক ঘুমাবা। প্রথম পরীক্ষার আগে না ঘুমায়া প্রথম পরীক্ষা যদি নষ্ট করছো তুমি কিন্তু নিজের ছাড়া অন্য কারো দোষ দিতে পারবা না। ঠিক আছে, আগে যা যা করছো না করছো তুমি এক রাত পরে উল্টাই ফেলতে পারবা না ভাই। ওকে, এক রাত পরে রেজাল্ট একদম রাতারাতি চেঞ্জ হয়ে যায় না। ইটস টাফ, ভেরি টাফ, হইলেও সেটা রেয়ার, বাট না হওয়ার সম্ভাবনাই বেশি। তুমি যদি এর মধ্যে না ঘুমায় পরীক্ষাটারই পুরো ব্লান্ডার করে ফেলো, কারণ বাংলা পরীক্ষা তোমার লেখা লাগবে 60টা সৃজনশীল লেখা লাগবে, বুঝতেছো কি পরিমাণ টাইম যাবে? 60টা সৃজনশীল লেখার জন্য তোমার ওই এনার্জি থাকা লাগবে। তুমি না ঘুমায় যে পরীক্ষা দিতে গেলা, দেখলা সময়ের মধ্যে তুমি 60টা লিখতেই পারলা না, কি লাভ হইলো ভাই? লাভ নাই তো। ঠিক আছে, সো আগের দিন অবশ্যই ভালো মতো ঘুমায় যাও এবং প্রথম পরীক্ষাটা ভালো হওয়া ইম্পর্টেন্ট। দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করার কিছুই নাই। শেষের দিনগুলোকে অবশ্যই সুন্দরভাবে একটু পরিকল্পিত উপায়ে পড়াশোনা করো এবং এই টাইমটা ফেসবুকে যতটা কম আসা যায় ততটা ভালো। ঠিক আছে, তোমরা সাজেশন জন্য আসছো ঠিক আছে, বাট অ্যাডিকশন যতটা কম রাখা যায় ততটা ভালো।
পড়তে থাকেন ভালো মতো, দেখা হচ্ছে পরবর্তীতে আবার কোনো সাজেশন নিয়ে। তার আগ পর্যন্ত বিদায়। এই স্লাইড আমি দিয়ে দিবনি, এটা ফলো করো, পরীক্ষার পরে এসে মিলেও ভাইয়া যাইজা বলছে সেখান থেকে প্রশ্ন আসছে নাকি আসে নাই, যদি আসে মিষ্টি খাওয়াও আমাকে, ঠিক আছে? টাটা। হালা মাদ্রিদ।